রবিন এবং তানিয়া বিগত ৮ বছর ধরে তারা একটা প্রেমের সম্পর্কে আবদ্ধ। তাদের সম্পর্কটা শুরুর দিকে বেশ ভালোই ছিল, বাট দেখা গেল দিন শেষে রবিন তানিয়ার প্রতি খুব ম্যানিপুলেটিভ। তানিয়া কোনো ছেলে বন্ধু রাখতে পারবে না, এর সাথে কথা বলতে পারবে না, ওই সার্কেলে মিশতে পারবে না, মানে তানিয়ার কোনো পার্সোনাল লাইফ থাকতে পারবে না। আমরা সবাই সামাজিক জীব, সম্পর্কের মধ্যে আমাদের বসবাস। কিন্তু অনেক সময় দেখা যায় আমরা ভুল মানুষটাকে আমাদের জীবনে জড়িয়ে ফেলি, যেটাকে বলছি যে টক্সিক লাভে জড়িয়ে পড়া, টক্সিক লাভ অ্যাফেয়ার। আজকে বলছি যে একটা টক্সিক সম্পর্ক থেকে বের হয়ে আসবো কিভাবে আমরা, স্টেপ বাই স্টেপ। ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়াটা আমাদের জন্য কিন্তু কোনো অপরাধ নয়। আমরা সবাই সম্পর্কের মধ্যে থাকি, বা বিলঙ্গিংনেস, লাভ অ্যান্ড বিলঙ্গিংনেস আমাদের খুব নিড স্যাটিসফ্যাকশনের একটা জায়গা, তাই না? নিড হায়ারার্কির সেকেন্ড বা থার্ড নিডটাই হয়তো বা এটা ছিল, সেটা হচ্ছে কি লাভ অ্যান্ড বিলঙ্গিংনেস। ছোট্ট একটা কেস দিয়েই শুরু করি। ছদ্মনাম রবিন এবং তানিয়া বিগত ৮ বছর ধরে তারা একটা প্রেমের সম্পর্কে আবদ্ধ। তারা এইচএসসির পর থেকে কোচিং করতে গিয়ে তাদের মধ্যে পরিচয়, এবং একই ইউনিভার্সিটিতে তারা পাশাপাশি ডিপার্টমেন্টে পড়াশোনা করেছে। সো বন্ধুত্ব থেকে আস্তে আস্তে প্রণয়, এবং তারা একটা সম্পর্কে আবদ্ধ হয়ে যায়। তাদের সম্পর্কটা শুরুর দিকে বেশ ভালোই ছিল, বাট দেখা গেল দিন শেষে রবিন তানিয়ার প্রতি খুব ম্যানিপুলেটিভ, প্রচণ্ড কন্ট্রোলিং, অতিরিক্ত, মানে ওভারলি পজেসিভ। তানিয়া কোনো ছেলে বন্ধু রাখতে পারবে না, তানিয়া এর সাথে কথা বলতে পারবে না, ওই সার্কেলে মিশতে পারবে না, তানিয়া এখানে যেতে পারবে না, তানিয়া সেখানে যেতে পারবে না, তানিয়ার সব সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড রবিনকে শেয়ার করতে হবে, মানে তানিয়ার কোনো পার্সোনাল লাইফ থাকতে পারবে না। যে তানিয়াটা জিন্স ফতোয়া পরে খুব স্বাধীন চেতা মনোভাব নিয়ে ঘুরতো, খুব হাস্যোজ্জ্বল একটা মেয়ে ছিল, সেই মেয়েটাকে কমপ্লিটলি বোরখা এবং হিজাবে ঢেকে ফেলে, কমপ্লিটলি তানিয়ার বিরুদ্ধে বা মনের ইচ্ছার বাইরে। ঠিক আছে, অনিচ্ছাকৃতভাবেই বাধ্য হয়ে তানিয়া রবিনের সব মতামত মেনে নিত, বা রবিনের সব ইনস্ট্রাকশনগুলো ফলো করত। তার কাছে খুব সাফোকেটেড লাগতে থাকতো, বাট স্টিল ভালো তো বাসে। ভালোবাসা থেকে সে বেরো হতে পারে না, ভালোবাসা মানুষকে কষ্টও দিতে চায় না। সব থেকে বড় যেটা কাজ করে, রবিনকে হারিয়ে ফেলার একটা ভয়। ও আমাকে ছেড়ে চলে যাবে না তো? সো যা বলেছে, যেভাবে বলেছে, তানিয়া সেটাই কিন্তু একসেপ্ট করেছে এবং মেনে নিয়েছে। দিন শেষে যেটা দেখা যায় আসলে, তানিয়া তার নিজস্ব সত্তা থেকে বের হয়ে হয়ে রবিনের ছাঁচে নিজেকে গড়ে নেয়, ইচ্ছার বাইরে গিয়ে। তানিয়া কিন্তু আর তানিয়া নাই। তানিয়া পুরোপুরি রবিনের কি বলবো, যে রিমোট কন্ট্রোলের মাধ্যমে কন্ট্রোলড, ম্যানিপুলেটেড। একটা সময় রবিনের কিছু অ্যাবিউজিভ আচরণও ধরা পড়ে। সে জাস্ট পান থেকে চুন খসলেই তানিয়াকে অ্যাবিউজ করা, উল্টাপাল্টা গালিগালাজ করা, ফোনে হয়তো বা কারোর সাথে কথা বলছে, একটু বেশিক্ষণ ধরে কল ওয়েটিং পেলে, হয়তো বান্ধবীর সাথে কথা বলছে, হয়তো কোনো কাজিনের সাথেই কথা বলছে, তাকে গালিগালাজ করা, এবং সামনে পেলে একবার দুবার ফিজিক্যাল অ্যাবিউজও হয়েছিল, যেটা আমি শুনেছি। তো এই ধরনের সম্পর্কে রবিন এবং তানিয়া দীর্ঘ ৮টি বছর ছিল। যা হয়, এই ৮ বছর পর তানিয়া যখন বুঝতে পেরেছে এই সম্পর্কটা আসলে কোনো হেলদি সম্পর্ক নয়, এবং এটার কোনো হেলদি পরিণতি নাই, তখন তানিয়া এই সম্পর্ক থেকে বের হয়ে আসার চেষ্টা করে। রবিন খুব বেঁধে রাখার চেষ্টা করেছে তাকে, বাট তানিয়া বুঝতে পেরেছে নিজের সেলফ ওর্থ এবং এই সম্পর্কটার যে কোনো ফিউচার নেই, এবং কতটুকু সাফোকেটেড সে ফিল করছে, নিজেকে এখন বাঁচতে হবে। এই জন্য করে তানিয়া আলটিমেটলি সেই হার্ড ডিসিশনটা নিয়েই ফেলে। ব্রেকআপ করার পর তানিয়া আসলে আমার কাছে এসেছিল, যে আমি ব্রেকআপ তো করেছি, আমি জানি আমি রাইট ডিসিশন নিয়েছি, বাট আমি ভালো নেই। আমার ভেতরে কন্টিনিউয়াসলি রবিনের চিন্তা, রবিনের সাথে কাটানো সুন্দর মুহূর্ত, সবকিছু সারাক্ষণ আমাকে হন্ট করছে। আমি না আসলে পড়াশোনায় কনসেন্ট্রেট করতে পারছি না। সামনে আমার চাকরির কিছু ইন্টারভিউ আছে, আমি সেগুলো ফেস করতে পারবো কিনা জানি না। কনফিডেন্স লেভেল একদম লো হয়ে গেছে। ইনফ্যাক্ট আমার সারাদিন শুধু শুয়ে থাকতে ইচ্ছা করে, সারাক্ষণ ক্রাইং স্পেল হয়। আমি কি ডিপ্রেসড হয়ে যাচ্ছি দিনকে দিন? দেখুন, একটা সম্পর্ক যতই টক্সিক থাকুক, একটা সম্পর্ক কিন্তু একটা অভ্যেসও। সেই অভ্যেসটা আমরা রাতারাতি কিন্তু চেঞ্জ করে ফেলতে পারি না। একটা সম্পর্কে যখন আমরা থাকি, একটা মানুষের পাশে থাকি, একটা মানুষ আমাদের পাশে থাকে, হোক সে মানুষটা অ্যাবিউজিভ, হোক সে ম্যানিপুলেটিভ বা অনেক কন্ট্রোলিং, স্টিল ওদের সম্পর্কে কিন্তু একসাথে ফুচকা খাওয়া, পাশাপাশি ক্লাস বাঙ্ক করে একটু ঘুরতে যাওয়া, বৃষ্টিতে ভেজা আইসক্রিম খাওয়া, সুন্দর সুন্দর সুইট সুইট কিছু মোমেন্ট কাটানো, এগুলোও কিন্তু সেই সম্পর্কের একটা অংশ ছিল। তানিয়া কিন্তু চাইলেই এই মুহূর্তগুলো একদম মুছে ফেলতে পারছে না তার জীবন থেকে বা তার মেমোরি থেকে। তানিয়া এখন হিল করবে কিভাবে? তার তো একটা হেলদি জীবন প্রয়োজন, তাই না?
এখন বলছি এই টক্সিক লাভ থেকে বের হয়ে আসলাম, ফাইন, আমি কাট অফ করে ফেলেছি, হোয়াট নাও? এখন কি করব? বেসিক 3টা স্টেপসের কথা বলি, হ্যাঁ, যেভাবে তানিয়াকে আমি বলেছিলাম তারই একটা সারসংক্ষেপ হতে পারে এটা। ফার্স্ট অফ অল হচ্ছে অ্যাকনলেজ দ্য ট্রুথ। সত্যিটা একসেপ্ট করতে হবে যে আমি একটা টক্সিক লাভে ছিলাম এবং এই সম্পর্কটা আমাকে কোনো হেলদি লাইফ দিতে পারতো না। আমি সম্পর্কে আসলে খুব ভালো ছিলাম না, খুব সাফোকেটেড একটা অবস্থায় ছিলাম। সো আমাকে আমার মতো থাকতে দেওয়া হয়নি। আমাকে টক্সিসিটির মধ্যে, আমি একটা ভেনামাস বা পয়জনাস একটা এনভায়রনমেন্টের মধ্যে ছিলাম দীর্ঘ 8টি বছর। সো ইট ওয়াজ দ্য রাইট ডিসিশন টু কাট অফ। এই সত্যিটা আপনি যত দ্রুত মেনে নিতে পারবেন যে আমি কাট অফ করে রাইট ডিসিশন নিয়েছি এবং আমি একটা টক্সিক সম্পর্কে ছিলাম, এটাকেই বলে অ্যাকনলেজমেন্ট, মেনে নেয়া, একসেপ্ট করে নেয়া। ওকে, নাম্বার 2 পয়েন্টটা হলো রিকানেক্ট উইথ ইউর সেলফ। তানিয়া কিন্তু 8টি বছর ধরে নিজের সত্তাকে বিসর্জন দিতে দিতে, সেলফলেস ডেডিকেশন দেখাতে দেখাতে পুরোপুরি রবিনের ছাঁচে একটা মানুষ হয়ে গিয়েছিল। রবিনের অতিরিক্ত কন্ট্রোলিং বিহেভিয়ার, ম্যানিপুলেটিভ আচরণ, তার কাছ থেকে অ্যাবিউজড হওয়ার ভয়, সর্বোপরি তাকে হারিয়ে ফেলার ভয় কিন্তু তানিয়াকে কুরে করে খাচ্ছিল। সো সেই প্রাণোচ্ছল মেয়েটা সবার সাথে কাট অফ করতে করতে, ফেসবুকে ফ্রেন্ড ডিলিট করতে করতে, আত্মীয় স্বজনের কাছ থেকে দূরে সরে যেতে যেতে, ফ্রেন্ড সার্কেল থেকে আইসোলেটেড থাকতে থাকতে একটা সময় কিন্তু পুরোপুরি একঘরে হয়ে যায়। ওর নিজস্ব কোনো জগৎ বা জীবন কিন্তু ছিল না। দেখেন, আমি বলবো এই পর্যায়ে এসে প্লিজ নিজস্ব আমিতে ফেরত আসুন, রিকানেক্ট উইথ ইউর সেলফ। ইয়েস, আমি সেলফ কেয়ারের কথাই বলছি। যে মানুষটা আপনি ছিলেন এই সম্পর্কে যাওয়ার আগে, চেষ্টা করুন সেই মানুষটাতে আবার ফিরে আসতে, সেই সত্তাটাকে আবার পুনরুজ্জীবিত করতে। গো ফর এ ওয়াক, গো ফর সেলফ কেয়ার রুটিন। যেমন আপনি আগে পার্লারে যেতে পছন্দ করতেন, সাজুগুজু করতে পছন্দ করতেন, আপনি আগে যেরকম ড্রেস আপ করতেন, নিজের যেরকম পরিচর্যা করতেন, সেদিকে একটু ফোকাস করবেন। আপনার পছন্দের লেখকের বই পড়া, একা একা বা ফ্রেন্ডদের সাথে একটু আড্ডা দেওয়া, যে কানেকশনগুলো আপনি কাট অফ করেছিলেন তাদের সাথে কানেকশন রিবিল্ড করা, এটাও এটার একটা পার্ট হতে পারে। ঠিক আছে, যা করতে ভালো লাগে, যে হেলদি ওয়েজগুলো আছে যেখানে আপনি আগে ছিলেন বাট সম্পর্কর কারণে আসলে থাকতে পারেননি, একটু একটু করে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন, সেগুলোকে আবার জোড়া লাগিয়ে একটা লাইন তৈরি করার চেষ্টা করুন। এটা আপনার সেলফ কেয়ারের একটা বড় পার্ট হিসেবে কাজ করবে। যে নিজের যে অস্তিত্বটা আপনি হারিয়ে ফেলেছিলেন সেটাকে পুনরুজ্জীবিত করাকেই বলছি রিকানেক্টিং উইথ ইউর সেলফ। নাম্বার 3, সেট বাউন্ডারিজ অ্যান্ড মুভ ফরওয়ার্ড। এটার মানে হলো যে যে মানুষটাকে আপনি জীবন থেকে কাট অফ করে ফেলেছেন সে মানুষটা রি-এন্ট্রি যাতে জীবনে না ঘটে। আপনি 8টা বছর দেখেছেন, এরপরে আর তাকে পরিবর্তন করার সুযোগ নেই। ঠিক আছে, সো নতুন করে আপনি যাতে প্রথমত হিলিং, ঠিক আছে, এবং এরপর আপনি যখন হিলিংয়ের সময়টাতে আপনি যাচ্ছেন, জাস্ট এখানে কিছু বাউন্ডারি সেট করতে হবে এবং মুভ ফরওয়ার্ড করতে হবে। যে সেট বাউন্ডারিটা আপনাকে, বা বাউন্ডারি সেট করাটা আপনাকে মুভিং ফরওয়ার্ড বা হিলিং প্রসেসে হেল্প করবে। দেখুন, এই সময়টাতে আপনি অলরেডি স্ট্রাগল করছেন, আপনার কান্না পাবে, আপনার খুব ইমোশনালি আপনি ভালনারেবল ফিল করবেন, খুব কষ্ট লাগবে, বুকের ভেতরটা ফাঁকা ফাঁকা লাগবে, মনে হবে একটু ভ্যাকিউমে পড়ে গেছেন। দ্যাট ইজ নর্মাল, ভ্যাকিউমে তো পড়েছেন, একটা মানুষ তো ছিল যে এখন আর নাই। এই সত্যিটা একসেপ্ট করে নেওয়াটা কিন্তু হিলিং এর একটা পার্ট। দেখুন, এই প্রসেসটা সময় সাপেক্ষ। আমরা রাতারাতি 8টা বছরকে মুছে ফেলতে পারবো না, কিন্তু যদি চেষ্টা করি, প্রপার স্টেপে যদি আমরা আগাই, আমরা মানুষটাকে ভালোবাসতাম, বাট তার থেকেও বেশি আমরা নিজেকেও কি ভালোবাসি না? নিজেকে কিন্তু তার থেকে একটু বেশি ভালোবাসি, তাই না? সো সেলফ লাভটাকে গ্রো করতে হবে। মনে রাখবেন, আপনার এই হিলিং প্রসেসে এই সময়গুলো বা এই কষ্টগুলো মেনে নেওয়া, যে আমার একটু কষ্ট লাগবে, বুকটা ব্যথা করতে পারে, একটু প্যালপিটেশন হতে পারে, আমি তাকে প্রচণ্ড মিস করতে পারি, আমি হয়তো বা তার দেওয়া স্মৃতিগুলো রোমন্থন করে আমার কান্না পেতে পারে, আমি ইমোশনালি খুব উইক হতে পারি, ফিজিক্যালিও মাঝে মাঝে উইক লাগতে পারে। দিস আর নর্মাল। ইউ আর হিলিং অ্যান্ড হিলিং টেক্স টাইম। আপনি আপনার হৃদয়ের ভাঙার টুকরোগুলোকে জোড়া লাগিয়ে একটা নতুন আমিতে পরিণত হচ্ছেন। সো তাড়াহুড়োর কিচ্ছু নেই। হ্যাপি হিলিং।